হ্যালো গাইস, আজকে আমি চলে এসেছি আমাদের ক্লাস 12 এর অর্গানিক কেমিস্ট্রির দ্বিতীয় চ্যাপ্টার অর্থাৎ অ্যালকোহল ফেনল ইথার এই চ্যাপ্টারের দ্বিতীয় লেকচারে। দেখো আজকে ক্লাসে আমরা একটা ছোট্ট একটি পার্ট কমপ্লিট করব। দেখো আজকে ক্লাসে আমরা কি আলোচনা করব না, আমরা আজকে ক্লাসে আলোচনা করব যে তোমার হচ্ছে কি আইসোমেরিজম অফ অ্যালকোহল ফেনল ইথার, অর্থাৎ কি তারা কি ধরনের সমবায়তা প্রদর্শন করে সেই ফাংশনাল গ্রুপগুলো, তো সেটা সম্বন্ধে আলোচনা করব এবং তার সঙ্গে স্ট্রাকচার অফ অ্যালকোহল ফেনল ইথার, অর্থাৎ কি যে কার্যকরী মূলকটা আছে সেই কার্যকরী মূলকটার মধ্যে কি ধরনের গঠন দেখা যায় এবং সেই গঠনের ফলে তাদের মধ্যে যে বন্ধন কোণ এবং তাদের মধ্যে যে বন্ড অ্যাঙ্গেলের কি পরিবর্তন হয় এবং কেন সেটা পরিবর্তন হচ্ছে সেই ছোট্ট একটি বিষয় সম্বন্ধে আলোচনা করে নেব। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। তাহলে চলো শুরু করা যাক। দেখো আজকে ক্লাসের শুরুতে আমরা আলোচনা করব হচ্ছে গিয়ে অ্যালকোহল ফেনল ইথারের যে আইসোমেরিজমটা তারা দেখায় সেই আইসোমেরিজমটা সম্বন্ধে আলোচনা করব। এবার দেখো এই বিষয়টা অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু আবার ইম্পর্টেন্ট। কেননা হচ্ছে গিয়ে অনেকগুলো আমরা যখন পরবর্তীতে অনেক ধরনের কোশ্চিন আমরা এই চ্যাপ্টারের মধ্যে পাবো যেগুলোকে আমরা ব্ল্যাক বডি বলবো, তো সেই ব্ল্যাক বডি কোশ্চিন গুলো করতে গেলে আমাদেরকে তখন কি করতে হবে না, তোমাকে এরকম করে কোশ্চিনে বলে দেবে যে তোমাকে বলা হলো যে C2H6O সংকেত বিশিষ্ট একটি যৌগ যেটা হচ্ছে কি তোমার আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয়, আবার অন্য একটি যৌগ আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দেবে না। এই ধরনের কোশ্চিন গুলো মানে তোমাকে কিন্তু একটা কনফিউশন টাইপের কিছু কোশ্চিন পাওয়া যাবে। তো সেই কোশ্চিন গুলো করতে গেলে আমাদের কিন্তু তার আইসোমেরিজমটা সম্বন্ধে ধারণা থাকা দরকার, ঠিক আছে? তো তাই জন্য আমাদের এই আইসোমেরিজমটা বিষয়টা অতটা ইম্পর্টেন্ট না হলেও কিন্তু আমাদের এটা বেসিক জায়গাটা ক্লিয়ার করার জন্য আমাদের এই প্রয়োজন। কারণ আমি ধরে নেবো তোমাদের 11 এর তোমরা জিনিসগুলো অনেকটাই ভুলে গেছো, তাই জন্য আমি চেষ্টা করছি যে আমার এই ক্লাসগুলোর মধ্যে 11 এর জিনিসগুলোকে আমরা একটু হালকা করে এখানে ধরে নেব, তাহলে কি হবে আমাদের পরবর্তী পার্টগুলো করতে খুব সুবিধা হবে। দেখো আইসোমেরিজম অর্থাৎ কি বললাম না, আমরা করব কি আইসোমেরিজম, ঠিক আছে? সমবায়তা বিষয়টা কারা দেখাবে বা এটা বিষয়টা কি জিনিস? দেখো সমবায়তা তারাই দেখায় যে তারা মানে কি তাদের হচ্ছে গিয়ে আণবিক সংকেতটা সেম হবে কিন্তু তাদের গঠনগত বা ত্রিমাত্রিক বিন্যাসটা আলাদা হবে। তাহলে কি বললাম স্যার, সমবায়তাটা কি? যাদের আণবিক সংকেত, ঠিক আছে, আণবিক সংকেত একই কিন্তু কি হবে না হচ্ছে কিন্তু তাদের হচ্ছে গঠন বা হচ্ছে কি ত্রিমাত্রিক বিন্যাস, ঠিক আছে, ত্রিমাত্রিক বিন্যাস ভিন্ন হবে। তো তাদেরকে আমরা বলবো কি ঠিক বিন্যাস ভিন্ন হওয়ার এই ঘটনাটাকে বলা হয় তোমার সমবায়তা। এবং যারা বা যে সমস্ত কম্পাউন্ড গুলো এই ধর্মটা প্রদর্শন করবে সেই কম্পাউন্ড গুলোকে আমরা বলবো আইসোমার, পরস্পরের আইসোমার বা সমবায় বলা হবে, ঠিক আছে? তাহলে কিরকম ব্যাপারটা যে এরকম ব্যাপারটা কিরকম, যেমন ধরে নাও আমাদের কাছে আছে, ধরে নাও এই যে সমবায়তা আর কি, সমবায়তাকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হয় তোমার গঠনগত সমবায়তা, একটাকে বলা হচ্ছে তোমার স্টিরিও আইসোমেরিজম বা ত্রিমাত্রিক সমবায়তা, ঠিক আছে? তাহলে সমবায়তাকে আমরা কয় ভাগে ভাগ করবো স্যার? সমবায়তাকে আমরা ভাগ করবো হচ্ছে কি দুই ভাগে। একটাকে বলবো গঠনগত, ঠিক আছে, গঠনগত সমবায়তা, একটাকে বলবো ত্রিমাত্রিক সমবায়তা। এবার ত্রিমাত্রিক সমবায়তা কি, এই বিষয়গুলো আমরা ক্লাস 11 করেছিলাম, তাই তোমাদের একটু মনে করিয়ে দিই। গঠনগত সমবায়তার মধ্যে আমরা পড়বো যে তার শুধুমাত্র তার গঠনটা ভিন্ন হবে, ঠিক আছে, গঠনটা ভিন্ন হবে কিন্তু তার স্ট্রাকচার ত্রিমাত্রিক বিন্যাসটা কি সেখানে কিন্তু আমরা ধরবো না সেটা। কিন্তু ত্রিমাত্রিক বিন্যাসকে আমরা আবার কয়েক ভাগে ভাগ করতে পারি। তার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য সেটা হচ্ছে কি অপটিক্যাল আইসোমেরিজম বা আলোক সমবায়তা, ঠিক আছে? তো আলোক সমবায়তা কারা আলোক সক্রিয় হবে, কারা আলোক সক্রিয় হবে না সেই বিষয়টা আমরা আগের ক্লাসেই পড়ে আসছি যে আলোক সমবায়তা দেখাতে গেলে অবশ্যই তার মধ্যে কাইরাল কার্বন থাকতে হবে এবং সেটাকে কি হতে হবে না তোমার অপ্রতিসম হতে হবে। অপ্রতিসম কার্বন থাকলে তাহলেই তারা কি হয় না আলোক সমবায়তা দেখায়। তো সেই গঠনগত সমবায়তার মধ্যে আমরা মেইনলি যে গঠনগতকে 6 ধরনের হয়, কিন্তু আমরা এই অ্যালকোহল ফেনল ইথারের জন্য আমাদের যেটা প্রয়োজন পড়বে একটা হচ্ছে তোমার শৃঙ্খলগত, ঠিক আছে, একটা হচ্ছে কি তোমার শৃঙ্খলগত, ঠিক আছে, শৃঙ্খলগতটা প্রয়োজন পড়বে। এই আর 2 নম্বর আমাদের পড়বে অবস্থানমূলক।
কার্যকরী মূলকগত সময়বতা, গঠনগত সময়বতা দেখাবে। এই তিনটা আমাদের প্রয়োজন পড়বে, বাকি আছে কিন্তু বাকিগুলো এটা দেখায় না। আমাদের মেইনলি এই তিনটা আমরা এখান থেকে পড়বো গঠনগত সময়বতার মধ্যে, এবং ত্রিমাত্রিক সময়বতার মধ্যে আমরা মেইনলি পড়বো হচ্ছে কি আলোক সময়বতা। যেহেতু ত্রিমাত্রিক সময়বতাকে আমরা তিন ভাগে ভাগ করি, একটাকে বলা হয় তোমার আলোক সময়বতা, একটাকে বলা হয় তোমার কনফিগারেশনাল আইসোমেরিজম, যেটা সিস্টেন্স আইসোমেরিজম বলবো, যেটা তোমার ওই অ্যালকিন গুলো দেখায় আর কি, যাদের মধ্যে একটা রিজিড সিস্টেম থাকে। আর একটা হচ্ছে কনফরমেশনাল, যেটা হচ্ছে রোটেশনাল দেখায় আর কি। তো সেটা আমাদের প্রয়োজন নেই, আমরা জাস্ট এখান থেকে আমরা পড়বো কি না ত্রিমাত্রিক সময়বতার মধ্যে আমরা পড়বো হচ্ছে আলোক সময়বতার সম্বন্ধে পড়বো। ঠিক আছে, আলোক সময়বতা, এই টোটাল চারটা বিষয় সম্বন্ধে আমরা পড়বো, এবং চারটা বিষয় তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে কি জিনিস। এবার কি বললাম তোমাদেরকে, তাহলে আমরা এখন অ্যাকচুয়ালি আমাদের টার্গেটটা কি, আমাদের টার্গেটটা হচ্ছে গিয়ে ওই যে তোমার ইথার পড়ছি বা অ্যালকোহল পড়ছি, তো সেই সংকেত, সেম সংকেত বিশিষ্ট কত ধরনের গঠন তৈরি করতে পারবো বা কত ধরনের বিন্যাস করতে পারবো, সেই বিষয় সম্বন্ধে আমরা প্রথমে আলোচনা করব, এবং তার পরবর্তীতে আমরা হচ্ছে গিয়ে আসি হচ্ছে গিয়ে তোমার ওই ফাংশনাল গ্রুপের গঠনে। ঠিক আছে, আচ্ছা স্যার, তাহলে আমরা কি বলছি না, এটা শুরু করার আগে যেহেতু আমরা অ্যালকোহল ফেনল ইথারে পড়ছি আর কি, তো ফেনল না পড়বো না আমরা, জাস্ট অ্যালকোহল। ফেনল আইসোমেরিজম মতো দেখাবে না, ফেনলটা আমাদের দরকার নেই আপাতত, আমাদের পড়বো হচ্ছে অ্যালকোহল এবং ফেনল। ঠিক আছে, অ্যালকোহল এবং ইথারটা আমরা পড়বো। দেখো এখানে কি হচ্ছে গিয়ে যে অ্যালকোহল, ঠিক আছে, অ্যালকোহল এন্ড তোমার হচ্ছে গিয়ে ইথার, এদের সাধারণ সংকেতটা স্যার, কমন ফর্মুলাটা কি হয়, এদের হচ্ছে কমন ফর্মুলা বা সাধারণ সংকেত। ঠিক আছে, সাধারণ সংকেতটা কি হয়, সাধারণ সংকেতটা হয় হচ্ছে তোমার CN, এই জায়গাটা একটু ভালো করে খেয়াল রাখবে, CnH2n+2O। ঠিক আছে, এই সাধারণ সংকেতটা ভালো করে টুকে নাও। কি বললাম, সাধারণ সংকেত মানে কি, এই সংকেত বিশিষ্ট সবাই হবে আর কি। কিরকম স্যার, যেমন ধরে নাও তোমার ইথানলের সংকেত বলা হলো, ইথানলের সংকেত কি স্যার, ইথানলের সংকেত হচ্ছে CH3CH2OH, এটা হচ্ছে ইথানলের সংকেত। এবার এটাকে যদি আমি কমন ফর্মুলা যদি লিখতে চাই, তাহলে কিভাবে লিখবো, যে আণবিক সংকেতটা যদি লিখতে হয় তাহলে কিভাবে লিখবো স্যার, এটাকে লিখবো কার্বন কটা আছে, কার্বন দুটো আছে, হাইড্রোজেন কতগুলো আছে, এখানে তিনটে, এখানে তিনটে, তাহলে টোটাল 6টা হাইড্রোজেন আছে এবং অক্সিজেন একটা আছে। তাহলে আণবিক সংকেতটাকে আমরা এইভাবে লিখতে পারি না, যে CnH2n+2O। দেখো কার্বন দুটো আছে এবং তার তোমার দ্বিগুণ সংখ্যা মানে 6টা আছে, এখানে অক্সিজেন আছে, তাহলে সাধারণ ফর্মুলা হয়ে গেল কি, যে CnH2n+2O। একই ভাবে স্যার ইথারের সংকেতটা কি, ইথারের হচ্ছে কি তোমার, ইথারের যেমন একটা সংকেত নিচ্ছি আমরা CH3 বন্ড O বন্ড CH3। ঠিক আছে, এটা সাধারণ সংকেত কি হচ্ছে কি C2H6O। দেখো এটাও কিন্তু তোমার হচ্ছে কি ইথার এবং অ্যালকোহলের সাধারণ সংকেত কিন্তু একই হয়। ঠিক আছে, তাই জন্য অনেক সময় তোমার পরীক্ষার হলে এরকম কোশ্চেন দিয়ে দেবে, যে এই সংকেতটা দিয়ে দিবে, যে বলবে যে C2H6O সংকেত বিশিষ্ট দুটি কম্পাউন্ড, যার মধ্যে একটি তোমার বলে দেবে যে একটি আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয় আর একটি আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয় না। এবার যদিও আয়োডোফর্ম বিক্রিয়াটা কি সেটা আমরা আসবো, আমরা এই চ্যাপ্টারের মধ্যেই পড়বো পরবর্তীতে। তো তাহলে এই ধরনের কোশ্চেন গুলো দিতে পারে আর কি। যেমন হচ্ছে তোমার, তাহলে কি বললাম স্যার, এই যে C2H6O সংকেত বিশিষ্ট তোমার দুটো কম্পাউন্ড হতে পারে, একটা হচ্ছে তোমার ইথানল হতে পারে আর একটা হচ্ছে ডাইমিথাইল ইথার হতে পারে। তো ইথানল সেই আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয়, কিন্তু তোমার ডাইমিথাইল ইথার সেটা কিন্তু, বা ইথার গুলো কিন্তু কখনো আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয় না। তো তাই জন্য ওই হিসেবে কিন্তু আমরা এরকম কোশ্চেন কিন্তু আমরা পেতে পারি পরীক্ষার হলে। ঠিক আছে, তাই জন্য এই বিষয়টা কিন্তু আমাদের জানা দরকার। এবার চট করে স্যার আমরা পড়ে নেবো প্রথমে শৃঙ্খলগত আইসোমেরিজমটা কি জিনিস, এবং তারপরে আমরা প্রত্যেকটা ধীরে ধীরে আসি প্রত্যেকটা টপিকের মধ্যে। তাহলে প্রথমে আমরা পড়ে নেবো শৃঙ্খলগত সময়বতাটা কি জিনিস। দেখো শৃঙ্খলগত মানে নামের মধ্যে বোঝা যাচ্ছে, বা যেটাকে আমরা ইংলিশে বলবো চেন আইসোমেরিজম। ঠিক আছে, এটাকে বলা হয় কি চেন আইসোমেরিজম বলা হয়, এটাকে চেন আইসোমেরিজম। আর তোমার অবস্থান, এটাকে তোমার পজিশনাল আইসোমার, পজিশনটা চেঞ্জ হবে কার্যকরী মূলকের। আর এটা কার্যকরী মূলক মানে কি, কার্যকরী মূলকটা ভিন্ন ভিন্ন কার্যকরী মূলক হতে পারে। প্রথমে আমরা চেন আইসোমেরিজম পড়বো। তোমাকে বলা হলো, এরকম একটা সংকেত দেওয়া হলো যে C4H, এই হাইড্রোজেন কটা হবে তাহলে স্যার, হাইড্রোজেন 10টা হবে, কারণ তোমার দ্বিগুণ তার থেকে দুটা বেশি, এবং O এই সংকেত বিশিষ্ট যে কম্পাউন্ডটার তোমাকে বলা হলো যে এটা একটা অ্যালকোহল, এই সংকেত বিশিষ্ট অ্যালকোহলের মানে কতগুলো অ্যালকোহলের এই সংকেতটা হতে পারে। ঠিক আছে, কতগুলো অ্যালকোহলের এই সংকেতটা হতে পারে, বা তারা কি কি হচ্ছে কি শৃঙ্খলগত গঠন তৈরি করতে পারে। শৃঙ্খল মানে কি, জাস্ট কার্বনের শৃঙ্খলগুলোকে আমাকে চেঞ্জ করতে হবে। তাহলে প্রথমে কাজ করো, তুমি 4টা কার্বনকে পরপর লিখে দাও। ঠিক আছে, 4টা কার্বনকে পরপর লিখে তুমি হচ্ছে গিয়ে একদিকে OH গ্রুপটাকে ফিক্সড করে দাও। ঠিক আছে, OH গ্রুপটাকে তুমি ফিক্সড করে দিলে, এবার তুমি হাইড্রোজেন গুলো
আমি লিখছি না, প্রত্যেকটার মধ্যে হাইড্রোজেন যতগুলো প্রয়োজন সেই হাইড্রোজেন গুলো তুমি বসাবে। ঠিক আছে, এবার একটা সংকেত গেল। ঠিক আছে, আমরা এই যে C4H10 বিশিষ্ট আমরা একটা সংকেত পেয়ে গেলাম। আর কি সংকেত হতে পারে স্যার? আর 2 নম্বর সংকেত এক কাজ করো, যেহেতু আমরা চেন আইসোমেরিজমটা দেখছি, তাহলে চেনের মধ্যে কি তুমি এই একটা কার্বনকে খুলে নিয়ে এসে তুমি এই কার্বনে লাগাও। প্রথমে দেখো এই কার্বনটা এই কার্বনে ছিল, এবার তুমি এই কার্বনটাকে খুলে নিয়ে এসে এখানে লাগাও, তাহলে সংকেত কি পাওয়া যাবে? C বন্ড C বন্ড C। এখানে যদি একটা কার্বন লাগিয়ে দাও তাহলে এখানে তোমার OH গ্রুপটা 60 আছে, তাহলে এটা কিন্তু তোমার ভিন্ন সংকেত হয়ে গেল। দেখো এই কম্পাউন্ডটার ক্ষেত্রে তুমি যদি হাইড্রোজেন গুলো লাগিয়ে দাও তাহলে এই কম্পাউন্ডটার নাম কি হবে স্যার? চলো আইপিএসসি নাম তো আমরা শিখে গেছি, তাহলে এই কম্পাউন্ডটার নাম কি হবে? নাম্বারিং করবো আমরা। কার্যকরীমূলককে 1 নম্বর দিলাম, 2 3 4 নম্বর দিলাম। ঠিক আছে, আচ্ছা স্যার এগুলো কিন্তু হাইড্রোজেন গুলো আমি বসাইনি, তুমি কার্বনের সবসময় 4টা হাত ধরে নিয়ে যতগুলো হাইড্রোজেন দরকার সেই হাইড্রোজেন গুলো তুমি বসিয়ে নেবে। ঠিক আছে, তাহলে এই কম্পাউন্ডটার নাম কি হবে স্যার? তাহলে এটার নাম হবে কি? 4টা কার্বন আছে, তাই বিউটান 1 অল। তাহলে এই কম্পাউন্ডটার নাম হচ্ছে বিউটান 1 অল। ঠিক আছে, এই কম্পাউন্ডটার নাম হচ্ছে বিউটান 1 অল, বা এটাকে আমরা বলতে 1 বিউটানলও বলতে পারি। এখন ভাবে স্যার এই কম্পাউন্ডটা আমরা নাম্বারিং করি, নাম্বারিং করে কি পাবো? এই নাম্বারিং পাবো 1 2 3। ঠিক আছে, তাহলে এই কম্পাউন্ডটার নাম কি হবে স্যার? তাহলে এর কি আছে? 2 নম্বরে মিথাইল আছে, তাহলে কম্পাউন্ডের নাম হবে 2 মিথাইল। ঠিক আছে, 2 মিথাইল। আচ্ছা, এবার কটা কার্বন আছে? চেনের মধ্যে 3টা আছে, তাহলে 2 মিথাইল প্রোপান। ঠিক আছে, প্রোপান অলটা কত নম্বরে আছে? 1 অল। ঠিক আছে, 1 নম্বরে অল আছে। তাহলে দেখো আর কি তুমি অন্য কোনো চেন পাওয়া যাবে? আচ্ছা, এই কার্বনটাকে খুলে নিয়ে এসে তুমি যদি এখানে লাগাও তাহলে কি হবে? দেখো তো, এই কার্বনে লাগাও তাহলে কি হবে না, তোমার হচ্ছে কি তোমার OH গ্রুপের কিন্তু অবস্থানটা চেঞ্জ হয়ে যাবে, তাই জন্য তখন ওটা হচ্ছে অবস্থানগত আইসোমেরিজম দেখাবে। ঠিক আছে, দেখো এই ক্ষেত্রে যদি তুমি নাম্বারিং করো 1 2 3 4, তাহলে এই ক্ষেত্রে তোমার কি হচ্ছে না, তোমার এই OH গ্রুপটা তোমার 2 নম্বরে চলে আসছে, কিন্তু এদের ক্ষেত্রে 1 নম্বরে আছে। তো চেন আইসোমেরিজম বা চেন আইসোমার যদি তৈরি করতে হয় তাহলে সেক্ষেত্রে কি করতে হবে স্যার? OH গ্রুপের কিন্তু পজিশনটা সেম রাখতে হবে। চেন আইসোমেরিজম শুধুমাত্র আমি কার্বন গুলোকে চেঞ্জ করব। ঠিক আছে, সেক্ষেত্রে কার্যকরী মূলকটাকে কিন্তু একই অবস্থানে রাখতে হবে, তাহলে সেটা চেন আইসোমেরিজম গেল। ঠিক আছে, ব্যাপারটা দেখো বেশি জটিল করার কোনো দরকার নেই বিষয়টা, জাস্ট তুমি স্ট্রাকচার গুলো আঁকাবে, আঁকানোর পরে দেখবে যে কতগুলো স্ট্রাকচার তৈরি করা যায়। ঠিক আছে, চেন আইসোমেরিজম মোটামুটি বুঝতে পেরে গেছো। আচ্ছা, নেক্সট আমরা চলে আসছি যে অবস্থানগত আইসোমেরিজমটা কি জিনিস। অবস্থানগত আইসোমেরিজমটা কি না, সেক্ষেত্রে জাস্ট ফাংশনাল গ্রুপের অবস্থানটা চেঞ্জ হবে। যদি এই কম্পাউন্ডটা যদি আমি বলি যে অবস্থানগত আইসোমেরিজম গুলো কি কি হবে, দেখো তাহলে অবস্থানগত মানে কি? প্রথমে আমি 4টা কার্বনকে পরপর লিখে দিচ্ছি, লিখে দিয়ে একটা OH গ্রুপকে আমি একবার 1 নম্বর কার্বনে রাখলাম। ঠিক আছে, আর কি করলাম স্যার? তারপরে আবার করলাম যে এই 4টা কার্বন ছিল, এবার OH গ্রুপটাকে 2 নম্বরে লাগালাম। ঠিক আছে, তাহলে 2 নম্বরে লাগানো হলো। আচ্ছা, আর কি করা যেতে পারে? এবার এই OH গ্রুপটাকে যদি এখানে লাগাই তাহলে কিন্তু সেটা 2 নম্বরে থাকবে। এখন এই OH গ্রুপটা যদি এখানে লাগাই তাহলে কিন্তু 2 নম্বরে থাকবে। যেমন এটার নাম হচ্ছে কি স্যার? এটার নাম হচ্ছে তোমার 1 বিউটানল। ঠিক আছে, 1 বিউটানল, এটার নাম 1 বিউটানল, এটার নাম হচ্ছে 2 বিউটানল। ঠিক আছে, এগুলো পুরোনো নাম লিখছি, তুমি বিউটান 1 অল লিখতে পারতে, এটার নাম বিউটান 2 অলও বলা যেত। ঠিক আছে, একরকম ভাবে স্যার তুমি এবার ভাবতেই পারো যে স্যার OH গ্রুপটাকে খুলে নিয়ে সেই কার্বনে লাগাই, তাহলে চলো লাগিয়ে দেখো কি হচ্ছে। যদি লাগাও তাহলে OH গ্রুপটা তোমার কি এখানে যদি থাকে তাহলে এক্ষেত্রে কি হবে স্যার? এটাকে আমরা তখন এক্ষেত্রে কি এদিক দিয়ে নাম্বারিং করবো না এদিক দিয়ে? কারণ OH গ্রুপটা তো কম নম্বর দিতে হবে, তাই কিন্তু এদিক দিয়ে কিন্তু আমরা নাম্বারিং করবো। তাহলে এক্ষেত্রেও কি হবে না, এক্ষেত্রে কম্পাউন্ডের নাম কি হবে স্যার? এটা কিন্তু 2 বিউটানলই থাকলো, বা এই OH গ্রুপে তুমি এখানে লাগাও তাহলে কিন্তু 1 বিউটানই থাকলো, তাই জন্য নতুন কিন্তু আর কোনো অবস্থানগত আইসোমেরিজম পাওয়া যাবে না। তাহলে অবস্থানগত আইসোমেরিজম মানে কি? আমি কার্যকরী মূলকের অবস্থানটা চেঞ্জ করে করে যতগুলো আইসোমার পাবো, তো সেই আইসোমার গুলোকে আমরা পরস্পরের অবস্থানগত আইসোমার বলবো। তাহলে এই যে স্যার আমরা C4H10O এই কম্পাউন্ডটা নিয়ে যে ভাবছিলাম, তাহলে যদি বলা হয় C4H10O সংকেত বিশিষ্ট কতগুলি তোমার অ্যালকোহলের স্ট্রাকচার পাওয়া সম্ভব। ঠিক আছে, কতগুলি অ্যালকোহলের স্ট্রাকচার পাওয়া সম্ভব বা কতগুলি সমবায় পাওয়া সম্ভব যদি এই ধরনের যদি কোশ্চেন দেয়, তো তাহলে আমরা কি ধরনের কিভাবে সেটা বের করবো আর কি। যে দেখো, যদি আমাকে বলে যে টোটাল আইসোমারের সংখ্যা যদি বের করতে বলে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাকে চেন আইসোমার যতগুলো হচ্ছে চেন আইসোমার সবগুলোই নিতে হবে, প্লাস তোমার হচ্ছে গঠনগত আইসোমার তোমার কতগুলো হচ্ছে, তোমার অবস্থানগত আইসোমার কতগুলো হচ্ছে সেই অবস্থানগত আইসোমার গুলো কিন্তু নিতে হবে। ঠিক আছে, তাহলে এখনো পর্যন্ত আমরা দেখলাম C4H10 এর ক্ষেত্রে যখন আমরা তোমার চেন আইসোমারিজম যখন তৈরি করেছিলাম তার ক্ষেত্রে আমরা দুটো পেলাম। ঠিক আছে, একরকম ভাবে তোমার হচ্ছে গিয়ে চেন আইসোমারিজমের ক্ষেত্রে কি কি পেয়েছিলাম স্যার? চেন আইসোমারিজমটা আবার একটু চট করে ফেলো তো। চেন আইসোমারিজমের ক্ষেত্রে আমরা কি কি পেয়েছিলাম? এই C বন্ড OH এটা একটা পেয়েছিলাম। ঠিক আছে, আর আরেকটা কি পেয়েছিলাম না, এই সিটাকে খুলে নিয়ে সেখানে লাগিয়েছিলাম, তাহলে C বন্ড C, এখানে একটা C ছিল, এই একটা পেয়েছিলাম, তাই তো? এই দুটো পাওয়া গেছিল না?
ঠিক। আচ্ছা স্যার, তাহলে হচ্ছে কি তোমার শৃঙ্খলের ক্ষেত্রে আমরা কি কি পেলাম না, শৃঙ্খলের ক্ষেত্রে এই দুটো পেলাম। এবার দেখো টোটাল এই চারটার মধ্যে কিন্তু তোমার টোটাল আমরা নতুন কটা স্ট্রাকচার পেয়েছি। দেখো এই ক্ষেত্রে এটা 1 বিউটানল, এটা 2 বিউটানল, এক্ষেত্রে এটাও কিন্তু 1 বিউটানল, মানে শৃঙ্খলগত আইসোমেরিজমের মধ্যে তোমার এটা একটা কমন আছে, তাই জন্য কমনটাকে বাদ দিয়ে দাও একটা। তাহলে টোটাল আমরা এখানে আরেকটা জিনিস একটু তোমাদেরকে অ্যাড করে দিই, সেটা হচ্ছে কি সেই জিনিসটা কি স্যার, সেই জিনিসটা হচ্ছে গিয়ে এর মধ্যে আমরা পড়ে নেব আলোক সমবায়বটা কি জিনিস। দেখো আলোক সমবায়বটা আমরা যদিও সেটা আমরা আগের চ্যাপ্টারটাতে পড়েছি যে আলোক সমবায়তা প্রদর্শন করতে গেলে তার মধ্যে কাইরাল কার্বন থাকতে হবে। এবার আমরা দেখবো যে এই যে তিনটা স্ট্রাকচার আমরা তৈরি করেছি, এই তিনটা স্ট্রাকচারের মধ্যে কার মধ্যে কাইরাল কার্বন আছে। যদি কাইরাল কার্বন থাকে তাহলে তার একটা মিরর ইমেজ থাকবে, মানে তার একটা এনানসিওমার থাকা সম্ভব হবে, ঠিক আছে। যদিও সেটা আমরা স্ট্রাকচারের মধ্যে পড়ছি না, তোমাকে যদি গঠন অঙ্কন করো সেটা পড়ছে না, কিন্তু যদি বলে আলোক সমবায়বের কথা বলে তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো স্যার, সেক্ষেত্রে দেখো এই যে কাইরাল কার্বনটা আছে, মানে এই যে কম্পাউন্ডটা আছে তার মধ্যে কিন্তু একটা কাইরাল কার্বন আছে। দেখো এর মধ্যে কি হচ্ছে কি, এই কার্বনটার কি হচ্ছে কি, এদিকে একটা হাইড্রোজেন আছে, এদিকে দেখো একটা CH3 গ্রুপ যুক্ত আছে, এদিকে একটা ইথাইল গ্রুপ যুক্ত আছে, এদিকে একটা OH গ্রুপ আছে, তাহলে চারটা আছে ভিন্ন ভিন্ন গ্রুপ আছে। তার মানে কি এই যে আমরা স্ট্রাকচারটা পেয়েছি সেই স্ট্রাকচারটার মধ্যে কিন্তু একটা এই কার্বনটা বা এই কম্পাউন্ডটা কিন্তু আলোক সক্রিয় হবে এবং তার একটা মিরর ইমেজ থাকবে। এবার নরমালি আমাকে যদি বলে যে টোটাল গঠনগুলো অঙ্কন করো, ঠিক আছে, কতগুলো গঠন পাওয়া সম্ভব সেটা অঙ্কন করো, তাহলে আমরা এবং তার মধ্যে যদি বলে যে তোমার আলোক সমবায় কতগুলো পাওয়া সম্ভব, তার মধ্যে এই কম্পাউন্ডটা আলোক সক্রিয় হবে এবং যেটি আলোক সক্রিয় হবে তার একটা মিরর ইমেজ থাকবে, ঠিক আছে। মিরর ইমেজও কিন্তু আমরা তৈরি করতে পারবো, যেটা একটা নতুন একটা গঠন তৈরি হবে। যে দেখো তাহলে মিরর ইমেজ কি হবে, এটার ক্ষেত্রে আমরা যদি মিরর ইমেজটা তৈরি করি তাহলে কিভাবে তৈরি করতে পারবো স্যার, মিরর ইমেজটা আমরা এইভাবে তৈরি করতে পারবো না যে এখান থেকে ধরো না এই এখানে একটা মিরর কল্পনা করলাম, তাহলে এখান থেকে মিরর থেকে সেম দূরত্ব থাকবে, মানে এই কার্বন এখানে কার্বনকে রাখলাম, এখান থেকে সি কে রাখলাম, এখান থেকে সি, এখান থেকে সি কে রাখলাম, এখান থেকে তোমার OH গ্রুপটাকে এখানে রাখলাম, আর এখানে এইচটা ছিল। তাহলে এইভাবে তোমার কি একটা তোমার মিরর ইমেজ কম্পাউন্ডটা কিন্তু পাওয়া গেল। এই বিষয়টা থেকে একটা বিষয় তোমরা ক্লিয়ার করে নাও আর কি, যদি তোমার কাছে এই ধরনের কোনো কোশ্চেন পাও তোমরা যে C4H10O সংকেত বিশিষ্ট যৌগগুলির মোট গঠনগত সমবায়ের সংখ্যা কতগুলি হবে, তাহলে তোমাদের অ্যান্সারটা বা তোমরা কিভাবে বিষয়টা ভাববে সেই বিষয়টা একটু ক্লিয়ার করে নাও। যে দেখো তোমাদের অ্যান্সারটা এরকম হবে যে যখন পরীক্ষায় তোমাকে গঠনগত সমবায়ের সংখ্যা বের করতে বলবে, তো তখনই তুমি প্রথমে আগে সংকেতটা দেখে নাও। দেখো সংকেতটা যেহেতু অ্যালকোহল এবং ইথারের ফর্মুলা, সাধারণ ফর্মুলার সঙ্গে মিলে যাচ্ছে, তাই জন্য এটা অবশ্যই অ্যালকোহল এবং ইথারই হবে। এবার সেক্ষেত্রে যদি গঠনগত সমবায়ের সংখ্যা বের করতে হয় তাহলে আমাকে শৃঙ্খলগত সমবায়ব, তার সঙ্গে কার্যকরীমূলক সমবায়ব এবং তার সঙ্গে অবস্থানগত সমবায়ব, এই তিনটি সমবায়বকে কিন্তু আমাদেরকে দেখতে হবে। তাহলে C4H10O সংকেত বিশিষ্ট মোট গঠনগত সমবায়ের সংখ্যা হবে 7টি, তার মধ্যে 4টি হবে অ্যালকোহল এবং 3টি হবে ইথার। এই গঠনগুলি কিভাবে আসছে তোমরা নিজেরা চেষ্টা করে নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে স্ট্রাকচারগুলি সেন্ড করবে। যদি না বুঝতে পারো তাহলে আমাকে জানাবে, তাহলে আমি পরের ক্লাসে বিষয়গুলি ডিটেলসে আলোচনা করে দেবো। আমরা এখান থেকে বুঝতে পারলাম যে তিনটা জিনিস আমরা বুঝতে পারলাম, একটা হচ্ছে শৃঙ্খলগত সমবায়তা, একটা হচ্ছে তোমার অবস্থানগত সমবায়তা, আর একটা হচ্ছে আলোক সমবায়তা। আলোক সমবায়তা দেখাতে গেলে তার মধ্যে অবশ্যই কি থাকতে হবে না, কাইরাল কার্বন থাকতে হবে। কাইরাল কার্বন থাকলে সেটা আলোক সমবায়তা দেখাতে পারবে। এবং এখান থেকে আরেকটা জিনিস একটু পড়ে নি স্যার, সেটা হচ্ছে তোমার ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলকের সমবায়তা, ঠিক আছে। কার্যকরী মূলক সমবায়তাটা কিরকম হবে না, কিন্তু তোমার সেম সংখ্যা থাকবে কিন্তু তার ভিন্ন ভিন্ন কার্যকরী মূলক থাকবে। যেমন স্যার আমরা একটু দেখে নেব, সেটা যে C2H6O সংকেত বিশিষ্ট যে কার্যকরী মূলকগত যে আইসোমার গুলো পাওয়া সম্ভব সেই আইসোমার গুলোর সংকেত লিখো। দেখো C2H6 যেহেতু আমরা জানি কি স্যার, যে আমরা জানি অ্যালকোহল, ঠিক আছে, অ্যালকোহল এবং ইথার এদের সাধারণ ফর্মুলাটা একই, এবং সেই সাধারণ ফর্মুলাটা কি হয় না CnH2nO, এটা হচ্ছে H2n+2, এটা হয় তোমার অ্যালকোহল এবং ইথারের সাধারণ ফর্মুলা। এবং এই ফর্মুলাটা আমরা এর মধ্যে ফেলে দেখবো এবং ফেলে দেখবো যে সেটা মিলছে কিনা। দেখো Cn মানে কি দুটো এবং এখানে 4টা প্লাস 2টা মানে 6টা, মানে সেই সূত্রটা মিলছে, তার মানে সেটা অ্যালকোহলও হতে পারে বা ইথারও হতে পারে। এই সংকেত বিশিষ্ট অ্যালকোহল কি হবে স্যার, এই সংকেত বিশিষ্ট অ্যালকোহল আমরা এটা তৈরি করতে পারবো CH3CH2, এই অ্যালকোহলটা তৈরি করতে পারবো। এবং এই সংকেত বিশিষ্ট ইথার কি তৈরি করতে পারবো, ইথার তো মাঝখানে অক্সিজেন রাখতে হবে এবং দুদিকে দুটো আর লাগাতে হবে, তাহলে মাঝখানে ভাগ করে দাও, তাহলে এখানে একটা CH3, এখানে একটা CH3। তাহলে এই যে সংকেত বিশিষ্ট দেখো এটা একটা অ্যালকোহল হয়ে গেল, যেটার নাম হচ্ছে ইথানল, ঠিক আছে, ইথানল।
নল এবং এটার নাম হচ্ছে কি ডাইমিথাইল ইথার। ঠিক আছে, এই দুটা কম্পাউন্ড কিন্তু পাওয়া সম্ভব। তাহলে পরীক্ষা হলে তোমাকে যদি এরকম সংকেত দেয়, দিয়ে বলে যে একটা অ্যালকোহল আর একটা ইথার, সেই অ্যালকোহল এবং ইথারটা শনাক্ত করো, তাহলে তোমরা পারবে এখন। ঠিক আছে, তাহলে একই রকম ভাবে তোমরা এখনই বলবে যে তোমাকে যদি বলা হয় যে C3H8O এই সংকেত বিশিষ্ট যে কার্যকরী মূলকগত হচ্ছে কি তোমার যে সমবায়গুলো পাওয়া যাবে, সেই সমবায়গুলো সংকেত লিখো। দেখো এই সংকেত বিশিষ্ট অ্যালকোহল কি পাওয়া যাবে? অ্যালকোহল পাওয়া যাবে CH3 CH2 তোমার হচ্ছে গিয়ে CH2OH পাওয়া যাবে। আর একটা ইথার কি পাওয়া যাবে? CH3 বন্ড H2 বন্ড O বন্ড CH3, এই ইথারটা পাওয়া যাবে। যদি এখানে অ্যালকোহল আরেকটা পাওয়া যাবে, সেই অ্যালকোহল আরেকটা কি পাওয়া যাবে স্যার? CH3 CH বন্ড CH3, এখানে একটা OH পাওয়া যাবে। তাহলে এই সংকেত বিশিষ্ট কার্যকরী মূলকগত তোমার হচ্ছে তিনটা স্ট্রাকচারকে আমরা এখানে লিখতে পারছি, যার মধ্যে দুটো গঠনগত আছে আর একটা ইথার আছে। ঠিক আছে, তো তাহলে তোমাকে এরকম কোশ্চেন দিতে পারে, এরকম একটা কোশ্চেন দিতে পারে যে কোশ্চেন দিবে এরকম যে এই C3H8O, ঠিক আছে, এই কোশ্চেনটা তোমরা লিখে নাও যে তোমাকে কোশ্চেন দেওয়া হলো এরকম যে এই সংকেত বিশিষ্ট তিনটি কম্পাউন্ড A B C, ঠিক আছে, A B C পাওয়া গেল, যার মধ্যে তোমাকে বলা হলো যে বলে দিল হচ্ছে গিয়ে A এবং B এরা দুজন হচ্ছে গিয়ে অ্যালকোহল এবং C হচ্ছে গিয়ে তোমার ইথার। ঠিক আছে, C হচ্ছে গিয়ে ইথার, তোমাকে এটা বলে দিল। এবং বলে দিল যে এর মধ্যে A বলে দিল হচ্ছে গিয়ে তোমার হ্যালোফর্ম বিক্রিয়া বা হ্যালোফর্ম বিক্রিয়া সাড়া দেয় না, কিন্তু বলা হলো B হচ্ছে গিয়ে হ্যালোফর্ম বিক্রিয়া সাড়া দেয়। ঠিক আছে, কি বললাম স্যার? এই বলা হলো যে A এবং B এরা হচ্ছে গিয়ে অ্যালকোহল, মানে কোশ্চেনের মধ্যে তোমাকে বলে দিয়েছে অ্যালকোহল। ঠিক আছে, অ্যালকোহল এবং C বলে দিয়েছে ইথার। ঠিক আছে, এটা বললো এবং বললো যে A হচ্ছে গিয়ে হ্যালোফর্ম বিক্রিয়া। ঠিক আছে, হ্যালোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয় না। ঠিক আছে, সাড়া দেয় না, কিন্তু বলেছে বিটা সাড়া দেয়। ঠিক আছে, বিটা সাড়া দেয়। তাহলে বললো যে A B C শনাক্ত করো। ঠিক আছে, তোমাকে এরকম কোশ্চেন পরীক্ষায় আসবে। তো তাহলে কি করবো স্যার? যখনই তোমাকে বলে দিবে যে A B C তিনটা যখন স্ট্রাকচার পাওয়া গেছে, তাহলে তিনটা স্ট্রাকচার পাওয়া গেল মানে কি তুমি এরকম চট করে এরকম তিনটা স্ট্রাকচার এঁকে ফেলবে। এবার আঁকার পরে তোমার কোশ্চেনের মধ্যে যে লাইনগুলো বলছে সেই লাইনগুলো তুমি মেলাও। তাহলে দেখো ইথার তো এই একটাই পাওয়া সম্ভব, ইথার কিন্তু আর পাওয়া সম্ভব না, কারণ এই অক্সিজেনটা তুমি যদি এখানে নিয়ে আসো তাহলে ওই একই ইথারই পাওয়া যাবে। তাহলে ইথার একটাই পাওয়া সম্ভব এবং সেই ইথার এ তো তোমার হ্যালোফর্ম বিক্রিয়া সাড়া দেয় না ইথার। আচ্ছা, এখানে তোমাকে বলেছে যে A হ্যালোফর্ম বিক্রিয়া সাড়া দেয় না, B সাড়া দেয়। দেখো এর মধ্যে আমরা হ্যালোফর্ম বিক্রিয়াটা পড়লে ভালো করে বুঝতে পারবো। হ্যালোফর্ম বিক্রিয়া খুব ইম্পর্টেন্ট। তো জাস্ট তোমাকে বলে রাখি যে হ্যালোফর্ম বিক্রিয়া সাধারণত তোমার 1 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে শুধুমাত্র ইথানলই হ্যালোফর্ম বিক্রিয়া সাড়া দেয়, আর বাকি কোনো প্রাইমারি অ্যালকোহল কিন্তু হ্যালোফর্ম বিক্রিয়া সাড়া দেয় না। কিন্তু 2 ডিগ্রি অ্যালকোহল গুলো হ্যালোফর্ম বিক্রিয়া সাড়া দেয়। ঠিক আছে, 2 ডিগ্রি অ্যালকোহল গুলোর মধ্যে যেখানে OH গ্রুপটা তোমার 2 নম্বর পজিশনে থাকে, যেমন এই OH গ্রুপটা তোমার 2 নম্বর পজিশনে আছে, সেই সমস্ত 2 ডিগ্রি অ্যালকোহল গুলো বা সেকেন্ডারি অ্যালকোহল গুলো কিন্তু হ্যালোফর্ম বিক্রিয়া সাড়া দেয়। আর সাধারণত কিটোমিথাইল গ্রুপ যাদের মধ্যে থাকে তারা হচ্ছে কি হ্যালোফর্ম বিক্রিয়া সাড়া দেয়। তাহলে এই যে 2 যে অ্যালকোহলটা আছে, 2 পজিশনে যে অ্যালকোহলটা আছে, সে কিন্তু হ্যালোফর্ম বিক্রিয়া সাড়া দেবে। তাহলে তুমি তাহলে বুঝে গেছো যে যেহেতু বলেছে যে B হ্যালোফর্ম বিক্রিয়া সাড়া দেয়, তার মানে নিশ্চয়ই B এর গঠনটা এরকম হবে। তাহলে এই রিলেটেড কোশ্চেন গুলো তোমার হচ্ছে কি এই আইসোমেরিজম থেকে আসতে পারে, সেই ব্যাপারটা আমরা কিন্তু পুরো বুঝে গেছি। তাহলে এখন থেকে তোমার যে কোনো কোশ্চেন দিলে তোমরা কিন্তু এই বিষয়গুলোকে মিলিয়ে তোমরা কিন্তু স্ট্রাকচার গুলো তৈরি করতে পারবে। ঠিক আছে, এখানে তোমাদের আরেকটু হিন্টস দিয়ে রাখি বা আরেক ধরনের কোশ্চেন দিয়ে রাখি যে দেখো তোমাকে ফেনল থেকে কিরকম কোশ্চেন দিতে পারে। যে তোমাকে একটু এরকম কোশ্চেন একটু বলে দিই বা তোমাকে একটা ভালো করে ট্রিক্স বলে দিই। তোমাকে যখনই তুমি দেখবে যে ফেনলের সংকেত কি হয় স্যার, C6H5OH, এটা যে ফেনলকে আমরা এইভাবে লিখতে পারি। অর্থাৎ কি দেখো, যখনই তুমি দেখবে যে তোমাকে এরকম একটা কোশ্চেন তোমাদেরকে বলছি, যেরকম বলে দিয়েছে যে C6H6O, ঠিক আছে, C6H6O সংকেত বিশিষ্ট একটি কম্পাউন্ড যেটি হ্যালোফর্ম বিক্রিয়া সাড়া দেয় না, বা আরো অনেক কম্পাউন্ড কোশ্চেন আসবে যেগুলো পরবর্তীতে পাবো আর কি। তো জাস্ট তোমাকে বলো C6H6O বিশিষ্ট কম্পাউন্ডটির সংকেত লিখতে বলেছে। যখনই তুমি দেখবে, এখন তোমাকে ভালোভাবে বুদ্ধি বলে দিই যে স্যার এটা কি অ্যালকোহল বা ইথার হওয়া সম্ভব?
কারণ অ্যালকোহল বা ইথার হলে কি হবে স্যার, আমরা বলেছি যে কার্বনের সংখ্যা যত থাকবে তার দ্বিগুণ, তার থেকে দুটো হাইড্রোজেন সংখ্যা বেশি থাকতে হবে। তুমি যখনই দেখবে যে কার্বনের সংখ্যা অনেক বেশি অথচ হাইড্রোজেনের সংখ্যাটা অনেক কম, তার মানে তোমার মাথায় আগে স্ট্রাইক করবে কি, যে ওর মধ্যে নিশ্চয়ই একটা বেনজিন বলয় আছে। ঠিক আছে, ওর মধ্যে একটা নিশ্চয়ই বেনজিন বলয় আছে। আমি এই জায়গাটা কিন্তু ভালো করে খেয়াল করে দিচ্ছি। দেখো আমরা কিন্তু এরকম সংকেত থেকে আমরা স্ট্রাকচার বের করে ফেলতে পারবো। তোমাকে ভালো করে বলে দিচ্ছি যে দেখো, যখন তুমি দেখবে যে কার্বন সংখ্যা অনেক বেশি আছে, মানে 6-এর বেশি আছে, 6টা বা 6-এর বেশি আছে, এবং হাইড্রোজেন সংখ্যা ওই তুলনায় অনেক কম আছে, যে তোমার হাইড্রোজেন তুলনায় 6টা বা 7টা বা 8টা এরকম কম আছে, মানে নর্মালি দ্বিগুণের থেকে কম আছে, হাইড্রোজেন সংখ্যা দ্বিগুণের থেকে কম আছে, তার মানে তোমার মাথায় আগে কাজ করবে কি, যে ওর মধ্যে বেনজিন বলয় আছেই। কার্বনের সংখ্যা 6টার বেশি থাকলে তুমি বুঝিয়ে ওর মধ্যে বেনজিন বলয় আছে। তার মানে কি স্যার, এই কম্পাউন্ডের সংকেত কি হতে পারে দেখো, তাহলে তুমি চট করে আগে তুমি বেনজিন বলয় আগাও, তারপরে অন্য কথা হবে। তাহলে বেনজিন আঁকাও। তাহলে বেনজিন আঁকালে মানে কি স্যার, বেনজিনের মধ্যে তোমার কার্বন 6টা দিয়ে দিলে এবং এগুলো জায়গায় প্রত্যেকটা জায়গায় হাইড্রোজেন আছে। ঠিক আছে, এবার এই আর কি আছে, তাহলে কি বললেন স্যার, এখানে বেনজিন আঁকা আছে মানে C6H5 কে তুমি নিয়ে নিয়েছো, এখানে একটা বন্ড লাগিয়ে দাও। ঠিক আছে, তাহলে এখানে আর বাকি কি থাকলো, বাকি থাকলো একটা O এবং একটা হাইড্রোজেন, তাহলে তুমি এখানে এর সঙ্গে OH লাগিয়ে দাও। তাহলে ফেনলের সংকেত হয়ে গেল না? তোমাকে একরকম ভাবে এরকম কোশ্চেন দিতে পারে যে C7, ঠিক আছে, C7H9O সংকেত বিশিষ্ট কম্পাউন্ডটির সংকেত দেখাও। তাহলে কিভাবে আঁকাবে বলো দেখি, দেখো কিভাবে হতে পারে। দেখো এরকম হতে পারে না যে যে তাহলে তুমি কি বললাম স্যার, যখনই বললাম যে কার্বন সংখ্যা 7টা এবং হাইড্রোজেন সংখ্যা ও দ্বিগুণের থেকে কম থাকবে, তারপরে তুমি আগে চোখ বন্ধ করে বেনজিন বলয় আঁকাও। ঠিক আছে, বেনজিন বলয় আঁকিয়ে নিলে। ঠিক আছে, এবার তুমি এক কাজ করো, যে এর মধ্যে যেহেতু তোমার কার্বন সংখ্যা বেশি আছে, কার্বন সংখ্যা 6-এর বেশি আছে, মানে 6টা তো কার্বন দিলে এখানে, তাহলে এবার তুমি কি করবে স্যার, এখানে অবশ্যই একটা এর সঙ্গে একটা কার্বন লাগিয়ে রাখো। ঠিক আছে, কার্বন লাগাও, এবং হচ্ছে কি এখানে কি করবে, তুমি অক্সিজেন আছে যার জন্য একটা ফেনল হওয়ার সম্ভাবনা আছে, তাহলে এখানে একটা O লাগিয়ে রাখো এবং একটা কার্বন লাগাও, বাকি হাইড্রোজেন গুলো তুমি মেলাও। এবার দেখো তুমি কি বলছি স্যার, তাহলে এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, তাহলে কটা হাইড্রোজেন হলো, 4টা হাইড্রোজেন হলো। এবার স্যার ফেনল হলো মানে কি, এখানে একটা OH আছেই, মানে হাইড্রোজেন আছেই, এবং বাকি আর হাইড্রোজেন কটা থাকলো, তাহলে 1 2 3 4 5, 5 আর এখানে হচ্ছে 3 8। তাহলে স্যার এখানে সংকেতটা নিশ্চয়ই একটু ভুল করলাম, তাহলে সংকেত এখানে 8টা হবে আর কি। ঠিক আছে, তাহলে সেই 8টা হলো। তাহলে এবার দেখো, এবার তাহলে কি হচ্ছে কি, তোমার সংকেত তাহলে কি হবে স্যার, এখানে তাহলে নিশ্চয়ই এখানে 3টা হাইড্রোজেন লাগিয়ে দাও, তাহলে কিন্তু তোমার গঠনটা তুমি ঠিক অঙ্কন করে ফেলতে পারবে। এবং এই সংকেত বিশিষ্ট তাহলে কি হচ্ছে কি, স্ট্রাকচারটা কি হবে স্যার, এই যে এখানে একটা CH3 থাকবে আর এখানে একটা কিন্তু OH গ্রুপ থাকবে। ঠিক আছে, এবার তুমি এই CH3 গ্রুপটাকে তুমি চেঞ্জ করতে পারো, মানে তুমি একবার অর্থ পজিশনে লাগাতে পারো, একবার মেটা পজিশনে লাগাতে পারো, একবার প্যারা পজিশনে লাগাতে পারো, তাহলে ভিন্ন ভিন্ন স্ট্রাকচার পাওয়া যাবে। তাহলে এরকম তোমাকে কোশ্চেন কিন্তু দিয়ে বলবে যে এই কম্পাউন্ডটা মানে ABC 3টা গঠন পাওয়া যায়, তার মধ্যে A এই বিক্রিয়াটা করে, B ওই বিক্রিয়াটা করে, এইরকম কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসবে আর কি। ব্যাপারটা পুরো বোঝা গেছে এরকম সমবায়তা থেকে? ঠিক আছে স্যার, নেক্সট আমরা যেটা চলে আসবো সেটা হচ্ছে তোমার কার্যকরী মূলকের বা অ্যালকোহল, ফেনল, অ্যালকোহল এবং ইথারের যে গঠন এবং ফেনলের যে তোমার গঠনগুলো, কার্যকরী মূলকের যে গঠনটা, সেই গঠনের ভিত্তিতে তাদের বন্ড অ্যাঙ্গেল এবং তোমার বাহুর দৈর্ঘ্যের যে পরিবর্তন কি হচ্ছে, সেই পরিবর্তনগুলো সম্বন্ধে একটু আলোচনা করব। দেখো যদিও সেটা আমরা এর আগের দিন একটু তোমাদেরকে বলেছিলাম যে হাইব্রিডেশন কিভাবে বের করতে হয়, সেটা তোমাদেরকে এর আগের দিন বলেছিলাম। দেখো কি হয়, যে ধরো R বন্ড O বন্ড H আছে, ঠিক আছে, তাহলে ইথার বলো আর হচ্ছে তোমার অ্যালকোহল বলো আর ফেনল বলো, সবার ক্ষেত্রে কি হচ্ছে কি, এই অক্সিজেনটার সাথে হাইব্রিডেশন আমরা কিভাবে বের করতে পারবো, অক্সিজেনের হাইব্রিডেশন বের করে আমরা শিখিয়েছিলাম, তাই না? এর আগের দিন সূত্রটা বলো, হাইব্রিডেশন বের করার সূত্র কি ছিল, BP প্লাস LP। ঠিক আছে, এই সূত্রটা ছিল না? এবার দেখো এখানে কি হচ্ছে কি, অক্সিজেনের মাথায় কি আছে না, দুটো লোন পেয়ার আছে, তাই তো, অক্সিজেনের মাথায় দুটো লোন পেয়ার আছে। তো তাহলে তুমি কি এর হাইব্রিডেশনটা কিভাবে বের করতে পারবে বলো? তাহলে বন্ড পেয়ার কটা আছে, দুটো বন্ড পেয়ার, লোন পেয়ার কটা আছে, দুটো আছে, তাহলে 4টা। তাহলে এখানে অক্সিজেনটার হাইব্রিডেশন কি আছে স্যার, sp3 সংকুরায়িত হয়ে আছে অক্সিজেনটা। এবার আমরা জানি sp3 সংকুরায়িত হলে গঠন কি হয় না, টেট্রাহাইড্রাল গঠন হয়। তাহলে এখানে আমরা যদি বলি যে অ্যালকোহল, ফেনল, ইথার, আমরা যদি 3টা উদাহরণ নিয়ে নিই, তাহলে তাদের স্ট্রাকচার গুলো যদি অঙ্কন করি, দেখো আমরা একটা নিচ্ছি হচ্ছে কি 3টা কম্পাউন্ড নিচ্ছি, একটা হচ্ছে মিথানল নিচ্ছি, ঠিক আছে, একটা মিথানল নিলাম, একটা হচ্ছে ফেনল নিচ্ছি, ঠিক আছে, একটা ফেনল নিচ্ছি, এবং আরেকটা হচ্ছে ডাইমিথাইল ইথার। এই 3টা কম্পাউন্ডার আমরা এখন এখানে নিচে আঁকাবো এবং তাদের বৈশিষ্ট্যগুলো সম্বন্ধে আলোচনা করব। দেখো প্রথমে আমি নিচ্ছি মিথানলের স্ট্রাকচারটা নিচ্ছি, ঠিক আছে, 177। দেখো স্যার এখান থেকে আমরা তাহলে আমরা যদি প্রত্যেকটা মধ্যে 3টা যদি কম্পেয়ার করি, এটা হচ্ছে মিথানলের স্ট্রাকচার, এটা ফেনলের স্ট্রাকচার এবং এটা হচ্ছে ডাইমিথাইল ইথারের স্ট্রাকচার।
এবং এখান থেকে দেখো প্রত্যেকের মধ্যে 2 জোড়া করে লোন পেয়ার আছে, ঠিক আছে। এবং টেট্রাহেড্রাল স্ট্রাকচার এখানে প্রত্যেকটা অক্সিজেন কি না sp3 সংকরায়িত হয়ে আছে। এবং আমরা জানি যে কোথাও যদি sp3 সংকরায়ন হয় তাহলে সেখানে বন্ড অ্যাঙ্গেলটার মান হয় হচ্ছে কি 109 ডিগ্রি 28 মিনিট, যেটা মিথেনের ক্ষেত্রে দেখা যায় আর কি, ঠিক আছে। তাহলে এখানে প্রত্যেকটার মধ্যে এই যে সি বন্ড ও বন্ড এইচ, তো এই বন্ড অ্যাঙ্গেলটা কত হওয়ার কথা স্যার? 109 ডিগ্রি 28 মিনিট হওয়ার কথা, ভালো কথা। এবার আমরা জানি কি যে লোন পেয়ারের মধ্যে বিকর্ষণ বলটা বেশি হয় এবং লোন পেয়ার বন্ড পেয়ার তারপরে আসে এবং তারপরে বন্ড পেয়ার থাকে, ঠিক আছে। এবার দেখো এখানে কি হয়, লোন পেয়ার এই বন্ড, যেহেতু লোন পেয়ার মানে কি ও শুধুমাত্র একটা পরমাণুর উপরে অবস্থান করছে, তাহলে এই লোন ইলেকট্রন গুলো কি হচ্ছে গিয়ে বাইরের দিকে অনেক বেশি ডিফিউজ হয়ে থাকে, মানে বাইরের দিকে ছড়িয়ে থাকে। তাহলে ওরা কি করবে না, এই যে CH3 যে গ্রুপটা আছে স্যার, এই যে CH3 মানে কি 3টা হাইড্রোজেন নিয়ে আছে, এবং এরা কি করবে স্যার, এই যে লোন পেয়ার গুলো কি করবে, এদেরকে বিকর্ষণ করবে, ঠিক আছে। এবং বিকর্ষণ করার জন্য কি হচ্ছে কি এই বন্ড অ্যাঙ্গেলটা কি করবে স্যার, লোন পেয়ার গুলো কি করছে না, এদেরকে বিকর্ষণ করছে, এই লোন পেয়ার গুলো এরকম বিকর্ষণ করছে, এবং বিকর্ষণ করার জন্য কি হবে স্যার, এই বন্ড অ্যাঙ্গেলটাকে কমিয়ে দেবে। তাহলে কমিয়ে দেওয়ার জন্য কি হবে স্যার, এটা যতটা হওয়ার কথা তার থেকে কম হবে, তো কম হয়ে কি হচ্ছে স্যার, তেমন বেশি কমাতে পারছে না, কারণ এই CH3 এবং হাইড্রোজেন নিজেদের মধ্যে আবার বিকর্ষণ হচ্ছে, তাই জন্য বেশিটা কমাতে পারছে না। তাই জন্য দেখা গেল এটা 109 ডিগ্রি 28 মিনিট থেকে কমে 108 ডিগ্রি 9 মিনিট হয়ে যাচ্ছে। এবং নেক্সট আমরা চলে আসবো স্যার, এর ক্ষেত্রে কি হচ্ছে গিয়ে না, তোমার ফেনলের ক্ষেত্রে কি হয়, ফেনলের ক্ষেত্রে তোমার খুব বেশি কমাতে পারে না, কারণ যেহেতু বেঞ্জিনের মধ্যে পাই ইলেকট্রন এবং হাইড্রোজেনের মধ্যে বিকর্ষণটা আবার বেশি হয়, তো বেশি হওয়ার জন্য এদের মধ্যে তোমার এই বিকর্ষণটা অতটাও কাজ করে না, তাই জন্য এটা অ্যাকুরেট 109 ডিগ্রি কাছাকাছি থাকে, ঠিক আছে। এবং কিন্তু স্যার সব থেকে বেশি মজার জিনিসটা কি না, ইথারের ক্ষেত্রে সেই বন্ড অ্যাঙ্গেলটা কমার কথা, কিন্তু সেখানে ইথারের ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেলটা বেড়ে যায়, সেই কারণটা কিন্তু ইম্পর্টেন্স, এই জায়গাটা ভালো করে একটু দেখবে যে কেন, যে তোমার ইথারের ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেলটা, যেখানে তোমার ডাইমিথাইল ইথার বন্ড অ্যাঙ্গেলটা তোমার হওয়ার কথা ছিল 109 ডিগ্রি 28 মিনিট, কিন্তু হয়ে যাচ্ছে 111 ডিগ্রি। তার কারণটা কি স্যার, দেখো তার কারণটা কি হচ্ছে, এখানে এই যে মিথাইল গ্রুপগুলো আছে, সেই মিথাইল গ্রুপের মধ্যে মিথাইল গ্রুপগুলো একটা বাল্কি গ্রুপ, তো তাই না, এবার মিথাইল গ্রুপ মানে একটা বাল্কি গ্রুপ, এবং এই বাল্কি গ্রুপ নিজেদের মধ্যে কি হয়, বিকর্ষণটা অনেক বেশি হয়। তাহলে কি বললাম স্যার, এখানে যে মিথাইল গ্রুপগুলো আছে, মিথাইল গ্রুপের মধ্যে বিকর্ষণ বলটা কি হয়, বলটা অনেক বেশি হয়, ঠিক আছে, অনেক বেশি হয়, কারণ না লোন পেয়ার এলপি বিকর্ষণের থেকে বেশি হয়, ঠিক আছে, অনেক বেশি হয় লোন পেয়ার বিকর্ষণের থেকে, লোন পেয়ার বিকর্ষণের থেকে, ঠিক আছে। তো এই কারণের জন্য কি হয় না, তোমার হচ্ছে কি যেহেতু এখানে তোমার CH3 বিকর্ষণটা অনেক বেশি হয়ে যাচ্ছে, তাই জন্য লোন পেয়ারের বিকর্ষণ গুলোকে আগে কমিয়ে দিয়ে নিজেরাই বিকর্ষণ করে বরঞ্চ দূরের দিকে চলে যাচ্ছে। তাই জন্য দূরে যাওয়ার জন্য কি হচ্ছে, বন্ড অ্যাঙ্গেলটা কি হচ্ছে স্যার, যতটা হওয়ার কথা ছিল তার থেকে বেশি হয়ে যাচ্ছে। এই জায়গাটা বোঝা গেছে যে মিথাইল গ্রুপ অবস্থান করার জন্য মিথাইলের মধ্যে বিকর্ষণটা অনেক বেশি হয়ে যাওয়ার জন্য এদের ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেলটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে। এখান থেকে আরেকটা মজার কোশ্চেন হয় কি স্যার, এখানে হচ্ছে বন্ড অ্যাঙ্গেল মানে বাহুর দৈর্ঘ্যটা, ঠিক আছে। এক্ষেত্রে স্যার মিথানলের ক্ষেত্রে সি বন্ড ওর যদি আমরা বন্ড অ্যাঙ্গেলটা দেখি, তাহলে এর ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল বলি, বন্ড লেন্থটা যদি দেখি, বাহুর দৈর্ঘ্যটা যদি দেখি, এটা তোমার হচ্ছে কি 142 পিকোমিটার, ঠিক আছে। এবং এর ক্ষেত্রে যদি দেখা হয় ফেনলের ক্ষেত্রে, এখান থেকে এই কার্বন এবং ওই অক্সিজেন, কার্বন বন্ড অক্সিজেন যদি দেখা হয়, এর ক্ষেত্রে বন্ড লেন্থটা হয়ে যাচ্ছে 136 পিকোমিটার। এবং এদের ক্ষেত্রে তোমার ওই এর মধ্যেই থাকছে সি বন্ড ও, যেটা হচ্ছে তোমার কত 141 পিকোমিটার, ঠিক আছে, এটাই আছে। এবার কথাটা হচ্ছে কি স্যার, মানে মিথানল এবং হচ্ছে গিয়ে ডাইমিথাইল ইথার, এদের ক্ষেত্রে তো পরিবর্তন তেমন হয়নি, সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। কিন্তু মাথা ব্যথাটা কি যে তোমার এই ফেনলের ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেলটা মানে বন্ড লেন্থটা এতটা কমে গেল, তার কারণটা কি স্যার? তো তার কারণটা কি স্যার, এখানে কি হয় যে এই যে অক্সিজেনের লোন পেয়ার আছে ফেনলের ক্ষেত্রে, যদি আমরা দেখি ভালো করে, যেটা আমরা আগেও দেখেছিলাম, ফেনল কি করতে পারে, এখানে যেহেতু বেনজিন বলয়ের সঙ্গে অক্সিজেনের লোন পেয়ারটা কনজুগেশনে থাকে, তাই জন্য এরা কি করতে পারে স্যার, এখানে রেজোনেন্সে অংশগ্রহণ করে। এবং রেজোনেন্সে অংশগ্রহণ করার জন্য কি হয় না, এখানের যে অক্সিজেনের যে বন্ধনটা আছে সেটা আংশিক দ্বিবন্ধন চরিত্র চলে আসে। তার জন্য দ্বিবন্ধন চরিত্র লাভ করার জন্য কি হয়, যেহেতু এই বন্ধনটা সিঙ্গেল বন্ডের জায়গায় দ্বিবন্ধন হয়ে যাচ্ছে, এবং আমরা জানি কি সিঙ্গেল বন্ডের থেকে দ্বিবন্ধনের লেন্থটা ছোট হয়, তো তাই জন্য এখানে পার্শিয়াল দ্বিবন্ধন চরিত্র লাভ করার জন্য এই বন্ড অ্যাঙ্গেলটা কিন্তু কমে যাচ্ছে, মানে সরি বন্ড লেন্থটা কিন্তু কমে যাচ্ছে। ব্যাপারটা বোঝা গেল যে এই ফেনলের ক্ষেত্রে সি বন্ড ও এই বন্ড লেন্থটা তোমার কেন কমে যায়, ব্যাপারটা বোঝা গেছে।
তো তাহলে দেখো, তাহলে এই গঠনগুলো ব্যাপারটা আমরা পুরো বুঝতে পেরে গেছি। তো তাহলে গঠন থেকে কিন্তু এই ধরনের কোশ্চেন, এখান থেকে দুটো ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা পেলাম। এক নম্বর কোশ্চেন হচ্ছে কি তোমার ডাইমিথাইল ইথারের ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেলটা 109 ডিগ্রি 28 মিনিট হওয়ার কথা ছিল, কিন্তু তোমার সেটা বন্ড অ্যাঙ্গেলটা বেড়ে গিয়ে 111.7 ডিগ্রি হয়ে যাচ্ছে। তার কারণটা কি সেটা এক্সপ্লেন করতে পারবো এখন আমরা। এবং এখান থেকে আরেকটা কোশ্চেন পেলাম, সেটা হচ্ছে কি তোমার ফেনলের ক্ষেত্রে তোমার কি হয়, সি বন্ড ও এই যে বন্ড লেন্থটা আছে সেই বন্ড লেন্থটা তোমার অনেকটা কমে যায়। তার কারণটা কি, তার কারণটা আমরা ব্যাখ্যা করতে পারবো, সেটা রেজোনেন্সের সাহায্যে ব্যাখ্যা করতে পারবো। তাহলে স্যার আজকের ক্লাসে আমরা এই বিষয়টুকুই আলোচনা করলাম। এর পরের ক্লাসগুলো থেকে কিন্তু আমরা মেন পার্টটা বা এই অ্যালকোহল ফেনল ইথারের মেন পার্টগুলো আমরা শুরু করব। অর্থাৎ কি পরের ক্লাসেই আমরা শুরু করে দেবো যে অ্যালকোহলের প্রস্তুতি কিভাবে করতে হয়, ফেনলের প্রস্তুতি কিভাবে করতে হয়, তারপরে সেই বিষয়গুলো কিন্তু আমরা আলোচনা করব পরের ক্লাসগুলো থেকে। তার জন্য পরের ক্লাসগুলো খুব ইম্পর্টেন্ট। আজকের ক্লাসটা অবশ্যই বই থেকে তোমরা পড়ে নাও। কোথাও যদি প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে।